আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। মায়েশা শ্বশুরবাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণই হলো, তবুও মেঘ মিমের কোনো পাত্তাই নেই। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, অথচ মেঘ আর মিম এখনো নামছে না। হঠাৎ আবিরের মনে হলো মেঘের জন্য সে আলাদা করে গায়ে হলুদের ড্রেস নিয়ে এসছিল, যেটা আবিরের ব্যাগেই আছে। আবির সাকিবদের ঘরে গিয়ে ড্রেসটা বের করে দেখছে। গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য রানী গোলাপি রঙের শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। কালার পছন্দ করার দায়িত্ব ছিল আবিরের, তাই হলুদ রং বাদ দিয়ে অন্য রঙকেই প্রাধান্য দিয়েছে সে। শাড়ি পাঞ্জাবি কেনার দিনই মেঘের জন্য একটা ড্রেস কিনেছিল, কিন্তু বাসায় আসার পর সেই জামা দেখে মন ভরছিল না। তাই গতকাল রাতে মার্কেটে গিয়ে অনেক খুঁজে মেঘের জন্য পছন্দ মতো রানী গোলাপি রঙের একটা ড্রেস কিনে নিয়ে আসে। ড্রেসটা পরলে তার স্প্যারোকে কেমন লাগবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবেই নিজের মাথায় গাঁটটা মেরে আনমনে হেসে ফেলল। ড্রেসটা শপিং ব্যাগে ভরে মালাদের ঘরের সামনে উঠান পর্যন্ত আসতেই মালিহা খান ডাকলেন, এসে থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ভাবি বলল আসার পর নাকি অল্প ভাত খাইছিলি। তোর কি খিদে পায় না? পিঠে দেবো তোকে, নাকি ভাত খাবি? এখন কিছু খাবো না আম্মু, বিকেলে পিঠে খেয়েছি, ক্ষুধা লাগলে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। আবির মায়ের সাথে কথা বলে যেই না ঘরে ঢুকতে যাবে, তখনই সামনে মালা হাজির হলো। আবিরের কণ্ঠ শুনেই নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। মালা উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া তোমার কি কিছু লাগবে? আমায় বলো, আমি এখনই দিচ্ছি। আবিরের হাতে শপিং ব্যাগ দেখে পুনরায় প্রশ্ন করল, শপিং ব্যাগে কি? আবির রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, সে যাই থাকুক, তোর ভাবতে হবে না, আর আমার কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো, তুই নিজের চরকায় তেল দে। আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে মালা মাথা নিচু করে মনে মনে বলল, আমারই তো ভাবতে হবে, আমি যে তোমাকে আবির ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে যেতে দেখে মালাও নিজের রুমে সাজতে চলে গেছে। আবির বারান্দা পেরিয়ে দোতলায় যাওয়ার জন্য কয়েক সিঁড়ি উঠতেই আচমকা আলতা রঙা একটা পা চোখে পড়ল। পায়ের মালিক দোতলা থেকেই নামছিল। সিঁড়িতে এক পা রেখেই যেন থমকে দাঁড়িয়েছে। আবির স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। চোখ পড়ে এক মায়াবিনীর দিকে, সহসা মুগ্ধ আঁখিতেই তাকায়। সেই মায়াবিনী যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছাড়ানো চুলগুলো অতিশয় ধীর গতিতে উঠছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগানো, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমর বিছা। আবির কিং কর্তব্য বিমূঢ় বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়ায়। মায়াবিনীর দিকে তাকিয়ে উপরের সিঁড়িতে পা রাখতে গিয়ে হোঁচট খেয়ে পড়তে নিলে সঙ্গে সঙ্গে হ্যান্ডেল ধরে কোনো রকমে নিজেকে সামলালো। আবিরকে হোঁচট খেতে দেখে মায়াবিনী কয়েক সিঁড়ি নেমে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? মায়াবিনীকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ 2 থেকে 3 সিঁড়ি নিচে নেমে নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মায়াবিনী শুধু শেষে বলা উফটাই বুঝতে পেরেছে। মায়াবিনী চিন্তিত স্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্নে ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের প্রশ্ন শুনে মায়াবিনী অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমায়? আবির পুনরায় তাকালো। ক্লান্তহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখে চেয়ে আছে, মুখে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না, দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জনমে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়ার জাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় প্রশ্ন করল, কেমন লাগছে বললেন না? মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে।
আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে অষ্টাদশী লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাশ দেওয়া কপল আরো বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। ডিসেম্বরের তীব্র শীতেও অষ্টাদশীর নাক ঘামে চিকচিক করছে। প্রিয় মানুষের মুখে নিজের প্রশংসা শুনে অষ্টাদশীর কলেবরে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগোতেই আবির মেঘের হাত ধরে এক সিঁড়ি উপরে উঠে মেঘের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠা আঙ্গুল ব্যতীত বাকি আঙ্গুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই অষ্টাদশীর বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। আবির মেঘের কনিষ্ঠা আঙ্গুলে আস্তে করে কামড় দিল। অমনি অষ্টাদশী কেঁপে উঠল। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, আমার সুন্দর লাগছিল বলে তুই একদিন নজর কাটিয়েছিলি, আজ আমি কাটালাম। মেঘ নিস্তব্ধ, নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির নিজেকে সামলে গম্ভীর কণ্ঠে বলল, মানুষ মারার প্ল্যানটা কার? মানে? তুই তো কোনোদিন শাড়ি পরিসনি, আজ হঠাৎ শাড়ি পরার কারণ কি? মেঘ আমতা আমতা করে বলল, মাইশা আপু জোর করলো শাড়ি পরার জন্য। আপু আর আপুর বান্ধবী মিলেই আমায় সাজিয়ে দিয়েছে। তাই তো বলি। কি? কিছু না, পরেছিস ভালো কথা, কিন্তু তোর জন্য শাড়ি আনা হয়নি। এই যে তোর ড্রেস, শাড়িটা পাল্টে ড্রেসটা পরে নিচে আসবি। মেঘ শপিং ব্যাগটা হাতে নিয়ে একটু দেখলো, তারপর মন খারাপ করে বলল, আনা হয়নি মানে? শাড়িটা তো মায়েশা আপুই আমায় দিয়েছে, ওখানে তো অনেক শাড়ি ছিল। এত বেশি বুঝিস কেন? শাড়ি বেশি থাকলে কি পরতে হবে? একটু থেমে পুনরায় বলল, তুই এভাবে স্টেজে গেলে মায়েশা আপুর বদলে সবাই তোকে হলুদ লাগাতে আসবে। তার থেকেও বড় বিষয়, বিয়ে বাড়িতে এত এত মানুষ, কত বাজে মেন্টালিটির ছেলে আছে। কখন কোন ছেলে কি বলে ফেলবে, তখন তো গাল ফুলাইয়া কান্না শুরু করে দিবি। আমি তানভীর না যে সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখবো। কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সমাধান করব। বাই এনি চান্স কোনো ছেলে উল্টাপাল্টা কিছু বললে তখন আমার হাত উঠে যাবে। আমি বিয়ে খেতে এসছি, মারপিট করতে নয়। তুই কি চাস? তোর জন্য আমি বিয়ে বাড়িতেও মারপিট করি? মেঘ ডানে বামে মাথা নেড়ে উচ্চস্বরে বলল, না। আবির মোলায়েম কণ্ঠে বলল, যদি বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা না চাস, তাহলে এসব মেকআপ তুলে ড্রেসটা পরে সিম্পলি নিচে আসবি। আর যদি মনে হয় সবাই শাড়ি পরেছে তাই তোকেও শাড়ি পরতে হবে, তাহলে এভাবেই যেতে পারিস। চয়েস ইজ ইয়োর্স। মেঘার কিছু বলল না, শপিং ব্যাগটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। মন খারাপ হওয়ার বদলে অষ্টাদশীর চোখে মুখে প্রখর উজ্জ্বলতা। আবির ভাইয়ের বলা মায়াবিনী শব্দটা বারবার কানে বাজছে। আবির ভাই যে তাকে নিয়ে চিন্তা করে, এটা ভাবতেই মেঘের হৃদয় প্রশান্তির হাওয়া বয়ে গেল। আবিরের দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। অকস্মাৎ বুকে হাত রাখল। মস্তিষ্কের নিউরনে অবিরাম বাজছে, তোর রূপে এই আবির বিধ্বস্ত। মানসিক টানাপোড়েনে ভুগছে সে। অশান্ত মনকে শান্ত করার কোনো শব্দই খুঁজে পাচ্ছে না। হৃদয় গান বাজছে, ये दिल पागल बना बैठा, इसे अब तू ही समझ दे, देखे तुम्हें मेरी दुनिया तू बन जा रे। যতক্ষণ অষ্টাদশীকে দেখা যাচ্ছিল, আবির ততক্ষণ দুর্বোধ্য দৃষ্টিতেই তাকিয়েছিল। অষ্টাদশী আড়াল হতেই আবির ধপ করে সিঁড়িতে বসে পড়েছে। হাত দিয়ে চোখ মুখ দেখছে। বক্ষপিঞ্জরের উথাল পাথাল ঢেউ। তখনই সাকিব আসলো। আবিরকে সিঁড়িতে বসে থাকতে দেখে চিন্তিত স্বরে শুধালো, কি হয়েছে ভাইয়া, এখানে বসে আছো কেন? আবির চোখ মুখ থেকে হাত সরিয়ে সাকিবের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, সাকিব রে, আমি শেষ। সাকিব আবিরের কাছাকাছি এসে শুধালো, কি হয়েছে বলবা তো? যত দিন যাচ্ছে আমি ওর প্রতি ততই বেশি আসক্ত হয়ে যাচ্ছি।
মায়াবিনীর মায়া কাটানোর ক্ষমতা যে আমার নেই। মায়া কাটানোর দরকার কি? তুমি তো মেঘবতীকেই ভালোবাসো, বিয়ে করে নাও। তাহলে এই মায়ার বাঁধন আরো বেশি শক্তপোক্ত হবে। তোমাদের দুজনকে পাশাপাশি দেখলে আমার যে কি ভালো লাগে। সাকিব মাথা চুলকে শুধালো, ভাইয়া, তুমি না বলছিলা দেশে আসার 3 মাসের মধ্যে বিয়ে করবা? এখন তো 6 মাস হয়ে যাচ্ছে, বিয়ে করছো না কেন? বিয়ের কথা শুনতেই আবিরের চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে। মামা মামিরা ব্যতীত আবিরের ফুপ্পির ঘটনা আর কেউ জানে না। আবিরও নিজে থেকে সাকিবকে কিছু বলেনি। আবির সিঁড়ি থেকে উঠে যেতে যেতে বলল, পরিস্থিতি বলতে একটা শব্দ আছে, জানিস তো? আমি এখন পরিস্থিতির অধস্তনে বন্দী। পরিস্থিতি যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যেতে বাধ্য। সাকিব কিছুই বুঝল না। আবিরকে প্রশ্ন করার আগেই আবির জায়গা ত্যাগ করলো। আশেপাশে না তাকিয়ে সোজা সাকিবের রুমেই চলে গেল। রুমে ঢুকেই বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। বক্ষে তার তীব্র কম্পন। পৃথিবীর সবার চোখে অদম্য গুরু গম্ভীর আর শক্তপোক্ত ব্যক্তিটা আজ এক মায়াবিনীর রূপে বিধ্বস্ত হয়ে গেছে। এত বছর বুকের ভেতর চেপে রাখা অনুভূতিরা যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। অষ্টাদশে কি করে বুঝবে তাকে এই রূপে দেখে আবিরের হৃদয় কতটা তোলপাড় চলছে? 20 মিনিট কেটে গেল। আবিরের এক হাত মাথার নিচে, অপর হাত বুকের বাঁ পাশে। আচমকা চোখ মেলে তাকায়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। বিছানার পাশে রাখা ফোনটা হাতে নিল। গ্যালারিতে ঢুকেই প্রথম ছবিটাতে চাপ দিল। অমনি মেঘের শাড়ি পরা একটা ছবি ভেসে উঠেছে। মেঘের চোখ ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগেই 2টো ছবি তুলেছিল আবির। সেখান থেকেই একটা ছবি সুদীর্ঘ মনোযোগ দিয়ে দেখছে। কাজল কালো চোখ, লজ্জায় লালিত মুখমণ্ডল, ওষ্ঠাধয় মায়াবী হাসি আবিরের অশান্ত মন জানান দিচ্ছে মায়াবিনীর মায়াজালে আবিরের মৃত্যু নিশ্চিত। আবির ফেসবুকে ঢুকে নিজের টাইমলাইনে একটা পোস্ট করে, মনের বিরুদ্ধে নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়া বোধহয় অধিকতর শান্তিপূর্ণ। নিচে ছোট করে লেখা, বেস্ট সারপ্রাইজ এভার। আবির পুনরায় মেঘের শাড়ি পরা ছবিটা বের করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। অকস্মাৎ ফোনের যান্ত্রিক আওয়াজ বেজে উঠল। তানভীর কল করেছে। আবির রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে ভেসে আসলো, ভাইয়া, তুমি ঠিক আছো? বনু ঠিক আছে তো? আবির মৃদু হেসে উত্তর দিল, তোর বোন বোধহয় সিদ্ধান্ত নিয়েই নিছে, আমায় না মেনে থামবে না। কেন, কি হয়েছে? বনু কিছু করেছে? রাগে বকা দাওনি তো আবার? তোর বোন এমন রূপে আমার সামনে আসছে, ধমক দেওয়া তো বহু দূর। আমি তো তুমি তো কি, বনু কেমন রূপে আসছে? এই, তুই না আমার সম্বন্ধে হোস, ছোট বোনের প্রেমালাপ শুনতে চাস? লজ্জা লাগে না তোর? আচ্ছা সরি, তোমরা ঠিকঠাক থাকলেই হলো। তোমাদের দুজনকে একসাথে পাঠিয়ে এখন টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার স্ট্যাটাস দেখে আরো বেশি ভয় লাগছিল, তাই তাড়াতাড়ি কল দিলাম। কিছুক্ষণ আগে মায়েশা আপু কল দিয়েছিল আমায়, যায়নি বলে রাগারাগি করছে। আমি বলেছি সকাল সকাল চলে আসব। আচ্ছা, সাবধানে থাকিস, আর আসার সময় আমার বাইকটা নিয়ে আসিস। আচ্ছা, রাখছি। ভাইয়া শোনো। হ্যাঁ বল। বনুর সাথে রাগ দেখিও না প্লিজ। এখন রাগ দেখানোর অবস্থায় নেই আমি। তোর বোনকে নিয়ে পালাইয়া না যাই, এই টেনশনে আছি। রাখছি। আবির কল কেটে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসলো। তানভীর আহাম্মকের মতো বসে আছে। বনু কি করছে? ভাই আর কি হয়েছে? কি বলল? সব যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আবির ভাইয়া পরিবারের জন্য এত দৃঢ় সংকল্প নিয়ে হুট করে পালিয়ে যাওয়ার কথাই বা কেন বলল? ভাইয়াকে কল দিয়েও লাভ নেই। মাঝে মাঝে তানভীর ভাবে, ভাইয়া সম্বন্ধে না হয় শালা হলেই ভালো হতো। মজার ছলেও অন্তত পক্ষে ভাই কিছু বলতো, যাতে ভাইয়ের মনোভাব বুঝতে পারত সে। আবির কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বের হয়েছে। রানী গোলাপি রঙের পাঞ্জাবি পরায় আজকে আবিরকে অন্যরকম সুন্দর লাগছে। সাদা কালো ধূসর রঙের ভিড়ে উজ্জ্বল বর্ণটা আবিরকে বেশ মানিয়েছে। প্যান্ডেলে ঢুকতে গিয়ে আশেপাশে তাকিয়ে দেখল
মেঘ কোথাও নেই। মিম, দিশা আরো কয়েকজন মিলে গল্প করছে। আবির মিমকে ডেকে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? মিমও আশেপাশে তাকাচ্ছে, ধীর কণ্ঠে বলল, আপুকে তো দেখেছিলাম নিচে আসছিল, এখন তো দেখছি না। রুমে গিয়ে দেখে আসবো ভাইয়া? তোর যেতে হবে না। আবির 2 পা এগোতেই সাকিব ছুটে আসলো, আতঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া এতক্ষণে আসছো তুমি? তোমার মেঘবতী তো সেজেগুজে নিচে আসছিল। ওই নে, মালা আর ওনার 2 বান্ধবী কথা বলছিল। কি কথা বলেছে তো শুনি নাই, কিন্তু দেখলাম মেঘবতী মুখ গোমড়া করে উপরে চলে যাচ্ছে। তখন আব্বু চাচ্চু আমায় ডেকে নিয়ে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস আনার দরকার ছিল। তাড়াহুড়োতে রুম পর্যন্ত যেতে পারছিলাম না। ফোনটাও রুমে চার্জে রেখে আসছি, তাই জানাতেও পারছিলাম না। কাজ শেষে দৌড়ে আসছি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে ভয়টায় পাচ্ছিলাম। আবির ঝড়ের গতিতে মেঘদের রুমে গেছে। রুমে কেউ নেই। বিছানার উপর শাড়ি, কসমেটিক্স এলোমেলো হয়ে পড়ে আছে। আবির আশেপাশের 2-3টে রুম চেক করলো, কোথাও কেউ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তেই ছুটল সেদিকে। ছাদ জুড়ে ঝলমল করছে লাল, নীল আর সবুজ রঙের আলো। তার একপাশে মেঘ দাঁড়িয়ে আছে, হাতে একটা গাছের ডাল, যেটা দিয়ে ছাদের রেলিংয়ে অবিরত আঘাত করছে। মেঘ ড্রেস পরে নিচে নামতেই চোখ পড়ে মালা আপু তার বান্ধবীদের দিকে। তারা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। মেঘ সেসবে পাত্তা না দিয়ে 2 পা এগোতেই কানে আসে, আবির ভাইয়ের সাথে আমার 2 বছর যাবৎ ফোনে কথা হয়, প্রায় ভিডিও কলে কথা হয়। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা এখনো বলিনি। আজকে সুযোগ পেলে ভাইয়াকে বলে ফেলবো। তোরা আমায় বুদ্ধি দে, কিভাবে বললে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। কথাগুলো কানে আসতেই মেঘ স্তব্ধ হয়ে গেছে, দাঁতে দাঁত চেপে ধরল। ক্রোধে কপালের শিরাগুলো দৃশ্যমান হয়ে গেছে। মেঘের চোখ মুখ রক্তাভ হয়ে উঠেছে, দাঁত কিড়মির করছে। আবির ভাই মালা আপুর সাথে কথা বলে, এই কথাটা অষ্টাদশীর মনে চরমভাবে আঘাত করেছে। রাগে গজগজিয়ে ছাদে চলে এসেছে। রাগটা আসলে কার উপর উঠেছে সেটা নিজেও বুঝতে পারছে না। মালা আপুর আচরণ ভালো লাগেনি, এজন্য মালা আপুকে আগে থেকে সহ্য করতে পারে না। অথচ আবির ভাই, ভাবতেই বক্ষ স্পন্দন থমকে গেল। রাগে ফুঁসছে আর ভাবছে, এতগুলো বছরে একটাবারও আপনি আমার সঙ্গে কথা বলেননি। এখন জোর করতে পারলে তখন কেন জোর করে আমার সাথে কথা বললেন না? যদি কথা নাই বলবেন তাহলে মালা আপুর সাথে কেন কথা বলেছেন? তাহলে কি আপনি? এতটুকু ভেবেই থেমে গেল। ক্রোধ যেন কমছেই না, বরং বাড়ছে। পাশে একটা গাছ থেকে একটা ডাল ভেঙে সেটা দিয়ে রেলিংয়ে আঘাত করেই নিজের ক্রোধ কমানোর চেষ্টা করছে। আবির বিদ্যুৎ বেগে ছুটে এসে মেঘের হাত চেপে ধরল, হাত থেকে ডালটা নিয়ে ছুঁড়ে ফেলল। আবির সরু নেত্রে খেয়াল করলো অষ্টাদশীর চোখ মুখ। লাইটের আলোতে বারবার পরিবর্তন হচ্ছে চেহারার বর্ণ। মেঘের চোখে মুখে তীব্র ক্ষিপ্ততা। আবিরের উপস্থিতি বুঝতে পেরে রাগ যেন 3 গুণ বেড়ে গেছে। আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে। কোথাও কেটেছে কিনা আবির সেটা দেখার চেষ্টা করছে। অথচ মেঘ নিজের সবটুকু শক্তি দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। মেঘের এমন কাণ্ডে আবির অগ্নি চোখে তাকিয়েছে। ধমক দিতে গিয়েও থেমে গেল। ঢোক গেলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো। মেঘের অন্য হাতটা টেনে নিল। মেঘের 2 হাত একসঙ্গে রেখে কবজি বরাবর চেপে ধরে তপ্ত স্বরে বলল, এখন দেখব কিভাবে নিজের হাত ছাড়াস। মেঘ রাগে কটমট করে বলল, ছাড়ুন আমায়। না ছাড়লে কি করবি? রাগে কটমট করছে মেঘ প্রশ্ন করল, কোন অধিকারে আমায় ছুঁয়েছেন? মেঘ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে কথাটা বলল। আবির নিরেট কণ্ঠে উত্তর দিল, আমায় অধিকার বোধ শেখাতে আসিস না। তোকে ছোঁয়ার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয়, আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে ছুব। রাগের মাথায় আবিরের কথাগুলো মেঘ শুনল কিনা কে জানে। অতিরিক্ত ক্রোধে মেঘের মাথা ঘুরছে, তবুও শান্ত হওয়ার নাম নেই। মেঘ রাগান্বিত কণ্ঠে পুনরায় চেঁচিয়ে উঠল, আমায় ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, ছাড়িয়ে নিতে পারলে নে। আমি কিন্তু চিৎকার করব।
আবির এবার সশব্দে হাসল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করল, তুই যে আগাচণ্ডী সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের ভয় আমি তোর হাত ছেড়ে দিব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো মেঘ। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে অষ্টাদশীর রাগ কিছুটা কমে এসেছে, তবে এখনো পুরোপুরি ক্লান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ নামাতেই চোখ পড়ে রানী গোলাপি পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে অষ্টাদশীর অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। আবির ভাইকে এভাবে দেখে যেন চোখই ফেরাতে পারছে না। আচমকা ফোঁস করে শ্বাস ফেলল। নিজের ভেতরের সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা অষ্টাদশীর পক্ষে অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তোর কি হয়েছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল, মাথা নিচু করে দাঁড়ালো। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গিয়েছিস। অনেক খোঁজার পর একটা ড্রেস তোর খুব পছন্দ হয়েছে। যেই ড্রেসটা নিতে যাবি তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো। তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত গলায় বলবি, এই ড্রেসটা আমি নিব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস, পরে একটা সময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিছুই নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। আবির মেঘের হাত ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দেই তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। আমি নিচে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবি। আবির দীর্ঘ পা ফেলে সিঁড়ির কাছে গিয়ে আবারও পিছনে ফিরে তাকালো। উচ্চস্বরে বলল, মাই ডিয়ার স্প্যারো, সবকিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির চলে গেছে। মেঘ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। মাথায় ঘুরছে আবির ভাইয়ের বলা শেষ কথাটা। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়েছে। আবির ভাই যেন অষ্টাদশীকে ইনডিরেক্টলি তাকে বুঝিয়ে দিয়েছে আবির ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভেতরে নেই কোনো অভিযোগ। মেঘ দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে অন্তহীন পায়ে ছুটতে ছুটতে নিচে নামল। মেঘের ছুটোছুটি দেখে হালিমা খান বিরক্ত হয়ে বললেন, এইভাবে দৌড়চ্ছিস কেন? পড়ে গেলে ব্যথা কে পাবে? মেঘ একগাল হেসে উত্তর দিল, আমার কিচ্ছু হবে না। দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। আখিজোড়া কাউকে খুঁজছে। হঠাৎ চোখ পড়ে প্যান্ডেলের দিকে। একটা বেঞ্চে আবির ভাই বসে আছে। পেছনের সাইডে দেখা যাচ্ছে। মেঘ চুলগুলো দেখেই চিনতে পেরেছে। আবিরের পাশে সাকিবকে দেখে শিওর হয়েছে। সাকিব এদিকেই তাকিয়েছিল। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন হচ্ছে, বি কেয়ারফুল। সাকিব আবিরের পাশ থেকে উঠে আবিরের বিপরীত দিকে একটা চেয়ার টেনে বসলো। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখে পড়ল মালা একটা ট্রে নিয়ে মেঘের আগে আবিরের সামনে হাজির হলো। কিছু খাবার আর এক গ্লাস শরবত। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছিলাম। তুমি তো দুপুরের পর আর কিছুই খাওনি, তাই খাবার নিয়ে এসেছি। মালার আহ্লাদী কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, আমি এখন খাবো না, নিয়ে যা।
মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে আবিরের মুখোমুখি এসে দাঁড়ালো। সামনে থেকে আবিরকে দেখছে, অথচ আবির কারোর দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, খাবারটা খেয়ে নাও প্লিজ। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়েই গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলোও ঠিক মতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথায়। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। দু হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলো এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে আপনার যে কি হবে এটাই ভেবে পাই না। আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে নির্মাষ্ট কামড়ে ধরল। চোখে মুখের বিস্ময় যেন সরছেই না। মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারেনি। মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির। মেঘ চুল ঠিক করে এক পা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরখ করে মোলায়েম কণ্ঠে বলল, এই তো এখন ভালো লাগছে, মাশাআল্লাহ। কথাটা বলেই ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনাই দেখছিল। ছেলেটা মুখ চেপেই হেসেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছুই ভাবেনি সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালার সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপু, আবির ভাই এই সময় কিছু খায় না। কিছু লাগলে আমি এনে দিব নে, তুমি বরং তোমার বান্ধবীদের সময় দাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, খাবারটা বরং আমায় দিয়ে যা, আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে বলে উঠল, তোর দোয়া আমার লাগতো না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকাল থেকে যা যা ঘটছে তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালা চলে যাওয়ায় মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসল। কাজল কালো চোখ সাথে অকৃত্রিম হাসিতে আবির ঘায়েল হয়ে গেছে। নেশাক্ত কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখেই উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভ্রু কুঁচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া, শুধু হাত পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিরও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘবতীর থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কেটে উঠে চলে গেছে। আবির নিঃশব্দে হাসছে আর অষ্টাদশীর প্রস্থান দেখছে। আবিরটা যেখানে বসেছে তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। মিম, দিশা আরো কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়ে মিমের পাশে বসেছে। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ভিডিও আর ছবি, ঠিক আছে কিনা দেখো। আবির টেনে টেনে সবগুলো দেখছে। মেঘের ভেঙচি থেকে শুরু করে আরো অনেক ছবি তুলে ফেলেছে। একটা ছবিতে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। একটা ভিডিও করেছে, ভিডিওটাতে বোতাম লাগানো চুল ঠিক করার দৃশ্য। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ উঠতেছে। আবির ফোনটা পকেটে রেখে বলল, কেন? আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকেই দেখছে। সাকিব ঠান্ডা কণ্ঠে বলল, তোমাদের লুকোচুরি প্রেম আর কতদিন চলবে? জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে না? খারাপ তো লাগেই। ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার। ও যদি জানতো, নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে মনে হয় আরো শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো। সাকিব মজা করে বলল, আহারে ভালোবাসা। আবিরের ঘোর যেন কোনো মতেই কাটছে না। সাকিবের কাঁধে মাথা রেখে ক্লান্তিহীন অমত্ত চোখে মেঘকে দেখেই যাচ্ছে। নিজে পছন্দ করে কেনা ড্রেসটাতে অষ্টাদশীকে যতটা মোহনীয় লাগবে ভেবেছিল,
তার থেকেও কয়েক গুণ বেশি রমণীয় লাগছে। মেঘের মায়াবী হাসি দেখে আবিরের টালমাটাল অবস্থা। মায়াবিনীর মায়াবী হাসি দেখলে বরাবরই আবিরের সকল দুশ্চিন্তার অবসান ঘটে। হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। আজ সকাল থেকে ঘটা একের পর এক ঘটনা আবিরকে বেসামাল করে দিয়েছে। নিজেকে সামলানোর বিন্দু মাত্র শক্তি আবিরের নেই। নানান রকমের নিষিদ্ধ ইচ্ছা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। অষ্টাদশীর প্রাণোচ্ছল হাসি, তার সাথে গাঢ় কাজল টানা দুই চোখে দেখে আবির আনমনে বিড়বিড় করে বলে উঠল, আমার ক্লান্ত মস্তিষ্ক জুড়ে শুধু তোরই বিচরণ চলে। সাকিব ঠাট্টার স্বরে শুধালো, কার? সাকিবের প্রশ্নে আবির কিছুটা নড়ে বসল। বুঝতে পারল তার মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেছে। নিজেকে সামলে উত্তর দিল, মাহদিবা খান মেঘ। এখনো মেঘকেই দেখছিস নাকি? কোথায় মেঘবতী? দেখি। যেই না ঘাড় ঘোরাতে যাবে অমনি আবির আটকে দিল। তেজপূর্ণ ভারী স্বরে বলল, আমার সম্পত্তিতে ভুলেও নজর দিবি না। সাকিব আমতা আমতা করে বলল, আমি তো শুধু দেখতে চাইছিলাম। ভাইয়ের সম্পত্তিতে নজর দেব এতটাও নিকৃষ্ট আমি না। তাছাড়া আমার মানুষ আছে। আবির আর কোনো কথা বলল না। একটু থেমে সাকিব পুনরায় বলল, ভাইয়া চলো একটা জায়গায় যাই। আবির উদাস কণ্ঠে বলে উঠল, আমি জানি না তুই কোথায় যেতে চাইছিস, কিন্তু আমি এখন কোথাও যাচ্ছি না। প্লিজ ভাইয়া চলো না। ওদের সন্ধ্যার পর আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমি বলেছিলাম এগিয়ে গিয়ে নিয়ে আসব। আবির ব্যস্ত ভঙ্গিতে বলল, ইস কি প্রেম! দুইটা বাড়ির পরেই তো বাড়ি, এখান থেকে আবার এগিয়ে আনতে হয়? আর যে কত কি দেখতে হবে। সাকিব একগাল হেঁটে প্রশ্ন করল, এই কথা তুমি বলছো ভাইয়া? 24 ঘন্টা যার চোখের সামনে মেঘবতী ঘুরঘুর করে, মেঘবতীর কণ্ঠ না শুনলে রাতে যার ঘুম হয় না, সেই সাজ্জাদুল খান আবির এই কথা বলছে? আবির গম্ভীর কণ্ঠে বলে, তুই চুপ থাকবি? আর একটা প্রশ্ন, বাসায় তো সারাদিন মেঘবতীকে দেখোই, তারপরও এত বিভোর হয়ে আছে কেন বলবা? আবির রাশভারী কণ্ঠে জবাব দিল, বাসায় তো এভাবে দেখার সুযোগ পাই না। একবারের বেশি দুবার তাকাতে গেলেই চোখে চোখ পড়ে যায়। না চাইতেও বাধ্য হয়ে আমারই দৃষ্টি সরিয়ে নিতে হয়। আজ এতদিন পর ওকে দেখার সুযোগ পেয়েছি। দয়া করে তোর মুখটা বন্ধ রাখ। ওদের কি আনতে যাব না? আবির গম্ভীর কণ্ঠে জানালো, কল বা মেসেজ দিয়ে বল চলে আসতে। আমি এখন কোথাও যাব না, আর তুইও যেতে পারবি না। প্রোগ্রাম শেষে এগিয়ে দিয়ে আসিস, এখন ডিস্টার্ব করিস না। সাকিব পকেট থেকে ফোন বের করে মেসেজ করছিল। সাকিবের কাঁধে আবিরের মাথা, অক্ষি যুগল নিবদ্ধ মেঘের চোখে মুখে। প্রেয়সীর মুগ্ধতায় ডুবে আছে সে, পল্লব ফেলছে না একটি বারও। ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার। আচমকা কেউ একজন আবিরের কান চেপে ধরল। এতে আবির আটকে উঠল। অগাধ মনোযোগে ছেদ পড়ল। আকস্মিক ঘটনায় আবির কিছুটা ভরকে গেল। হকচকিয়ে সোজা হয়ে বসে সঙ্গে সঙ্গে তাকায় সেই দিকে। মাইশা শক্ত হাতে আবিরের কান চেপে ধরে আছে, চোখে মুখে পরিষ্কার রুষ্টতা। আবির বিস্ময় চোখে তাকালো, ভ্রু কুঁচকে নরম স্বরে বলল, উফ আপু লাগছে। মাইশা রাগী স্বরে জবাব দেয়, লাগুক, তোকে কতক্ষণ পিটাইলে আমার মনে শান্তি পাইতাম। আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? ফাজিল ছেড়ে আবার কথা বলিস? প্লিজ আপু কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। মাইশা কান ছেড়ে আবিরের পিঠে ঠাস ঠাস করে 2-3টে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আবির কপাল গুটিয়ে কোমল কণ্ঠে আর্তনাদ করে, আপু। সাকিব চিন্তিত স্বরে শুধালো, হয়েছেটা কি আপু? ভাইয়াকে মারছো কেন? মাইশা রাগান্বিত কণ্ঠে বলা শুরু করে, মারবো না তো কি করব? আমি নিজে না সেজে কতটা সময় নিয়ে মেঘকে সাজিয়েছি, সাথী শাড়ি পরিয়ে দিয়েছি, মুন্নি আর আমি মিলে মেকআপ করে দিয়েছি, আলতাটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি। বারবার মেয়েটাকে বলেছি, তুমি বসে থাকো, আমি রেডি হলে একসাথে নিচে আসব। ছটফটে মেয়ে একটুও বসলো না, রুম থেকে ছুটে চলে আসছে। আমি রেডি হয়েও আসতে পারলাম না। মেঘের পরনে না আছে শাড়ি,
আর না আছে কোনো সাজগোজ। আমি শিওর এটা এই ফাজিলের কাজ। বলতে বলতে আবিরের পিঠে আর একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সাকিব মাইশার কথা শুনেই বসা থেকে উঠে গেছে। আবিরের মুখোমুখি হয়ে শুধায়, ও আচ্ছা, এই কারণেই তাহলে তোমার টালমাটাল অবস্থা? মাইশা পুনরায় চেঁচিয়ে ওঠে, কিরে কথা বলছিস না কেন? আবির অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, আমি কি বলবো? মেঘ শাড়ি কেন পাল্টালো? জানি না। আবির একদম ফাজলামো করবি না, আই এম ড্যাম শিওর এটা তোর কাজ। সাকিব পাশ থেকে বলে উঠল, এতক্ষণে বুঝলাম ভাইয়ার মাথা নষ্টের কারণ মেঘবতীর শাড়ি। থাক আপু, তুমি মন খারাপ করো না, ভাইয়া মেঘবতীর প্রতি একটু বেশি সিরিয়াস তো, তাই হয়তো শাড়ি পাল্টাতে বলছে। মায়েশা বুড়ো কুচকে শুধালো, তুইও জানিস আবির তাহলে সত্যি সত্যি মেঘকে পছন্দ করে? সাকিব উত্তেজিত কণ্ঠে জানালো, পছন্দ না গো আপু, মেঘবতীর প্রেমে আবির দেওয়ানা বলো। মানুষ তো প্রেমে হাবুডুবু খায়, ভাইয়া পুরোপুরি ডুবে আছে। কবে যে নিঃশ্বাস আটকে মরে যায় আল্লাহ জানেন। আবির সাকিবের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। সাকিবের সেদিকে হুঁশই নেই। আবির ধমক দিতে যাবে, তার আগেই মাইশা শীতল কণ্ঠে বলে ওঠে, ছি আবির, তোর থেকে অন্তত এটা আশা করিনি। ছোটবেলা থেকে তুই বলতি আমি নাকি তোর সবচেয়ে ভালো বোন। ভালো বোন হওয়ার এই প্রতিদান দিলি? একটাবার তো বলতে পারতি। আবির কৈফিয়াতের স্বরে জবাব দিল, কি করে বলবো? তোমার সাথে কি নীরবে কথা বলতে পারি? ফোনে কথা বললে মামা মামি মালা দিশা কেউ না কেউ সাথেই থাকে সব সময়, বলবো কিভাবে? মায়েশা সেসবে পাত্তা না দিয়ে বলে, গপ্প বাসর, গল্প শুনুন, গল্পে থাকুন। এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি গপ্প বাসরকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আসর সাজিয়ে বাসরে থাকুন। ধন্যবাদ। তুই আমার প্ল্যানে পানি ঢালছিস, এখন আমি তোর প্রেমে আগুন লাগাবো। ওয়েট বাবু। মায়েশার আগে গজগজ করে 2-3 কদম এগোতেই আবির ছুটে গিয়ে মায়েশার পথ আটকে দ্বিগুণ ভারী করে প্রশ্ন করে, কি করবা? তানভীরকে কল দিয়ে বলবো তুই যে গোপনে হের বোনের পিছে ঘুরছিস। আবির মায়েশার সামনে থেকে সরে এক পাশ হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, ও। মায়েশা ভ্রু কুচকে আবিরের মুখের পানে তাকায়। আবিরের ঠোঁটের কোণে হাসি দেখে মায়েশার চরম রাগ উঠে গেছে। সাকিবের দিকে তাকাতেই সাকিব হেসে ফেলল। সাকিবকে হাসতে দেখে মায়েশার রাগে প্রশ্ন করল, হাসছিস কেন? হাসছি কারণ তুমি যাকে বিচার দিতে যাচ্ছ সে অলরেডি সবকিছু জানে। এখন না, আরো 7-8 বছর আগে থেকেই জানে। কি? আবির কি এত বছর যাবৎ মেঘকে ভালোবাসে? হ্যাঁ। মায়েশা আবিরকে শুধালো, মেঘ জানে? না। বলিসনি কেন? সময় হলে বলবো। তুই সময়ের অপেক্ষা কর, আমি এখনই বলে দিব। আবির আতঙ্কিত হয়ে বলে, আপু প্লিজ ওরে এখন কিছু বলো না। আমি বলবই। সরি আপু, প্লিজ ওরে কিছু বলো না। সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? এত কষ্ট করে সাজিয়ে দেখতেই পারলাম না, আর একটা ছবিও তুলতে পারলাম না। এখন তোরে কি করতে মন চায় বল? আপু শোনো, ভাইয়া যেহেতু ঢাকায় জব করেন, বিয়ের পর তো তুমি ঢাকাতেই থাকবা। কোনো একদিন মেঘকে শাড়ি পরিয়ে তোমার সাথে দেখা করাবো। দরকার হলে তোমাদের বাসা থেকেও ঘুরে আসবো। তবুও শাড়ি পরা নিয়ে আর কিছু বলো না। আম্মুরা কারো কানে এ কথা গেলে তুলকালাম হয়ে যাবে, প্লিজ। ফুপ্পি জানে না? না। ঠিক আছে, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? কানে ধর। এখন? হ্যাঁ এখন। কানে ধরবি নাকি মেঘকে বলবো? আচ্ছা ধরছি, বলে আবির 2 হাতে আলতোভাবে কানের লতি স্পর্শ করলো। মায়েশা মৃদু হেসে শুধালো, মেঘকে প্রথমবার শাড়িতে দেখার অনুভূতি বল। আবিরের জবাব এলো, কানে ধরে কেউ অনুভূতি শেয়ার করে? কেউ করে না বলেই তুই করবি। শুনো তবে। মাহদিবা খান মেঘকে শাড়ি পরিহিতা অবস্থায় দেখে
সাজ্জাদুল খান আবিরের অন্তরতম অঞ্চল পূর্বাভাসবিহীন কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। মাহদেবার সহচর্য ব্যতীত আবিরের অশান্ত হৃদয় শান্ত হবে না। মাইশা আর সাকিব দুজনেই হাঁ করে তাকিয়ে আছে। মাইশা উচ্চস্বরে হেসে বলল, হায় আল্লাহ, আমার ভাই এখন প্রেমিক পুরুষ হয়ে গেছে। মাইশার হাসির শব্দে মিমদের নজর পড়ে। আবিরকে দেখে বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপু দেখো, ভাইয়া কানে ধরে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ মেঘের নজর পড়ে সেদিকে। আবিরকে এই অবস্থায় দেখে মেঘের মাথায় চক্কর দিয়ে উঠল। মেঘ মিম ছুটে যায় সেদিকে। মেঘ দূর থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে, আপনি কানে ধরে আছেন কেন? মাইশা আবিরকে ইশারা দিতেই আবির কান থেকে হাত নামিয়ে বলে, কিছু হয়নি। কিছু হয়নি মানে কি? মাইশা মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আবির ভুল করেছিল, তাই আমি শাস্তি দিয়েছি। মিম প্রশ্ন করে, ভাইয়া কি ভুল করছিল? সেটা তোমাদের বলা যাবে না। এই বলে মাইশা চলে গেছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল, কি করেছিলেন আপনি? আবির কিছু বলার আগেই সাকিব বলল, ভাইয়া ছোট্ট একটা ভুল করেছিল, তাই আপু শাস্তি দিয়েছে, তুমি টেনশন করো না। এই কথা শুনে মেঘ ফিক করে হেসে উঠল। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করল, হাসছিস কেন? মেঘ মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নাড়ল। মিমের হাত ধরে হাসতে হাসতে চলে যাচ্ছে। আবির কপাল গুটিয়ে প্রেয়সীর গমন পথেই চেয়ে আছে। মেঘের চিন্তান্বিত চেহারার হঠাৎ পরিবর্তনের কারণ আবিরের মাথায় ঢুকছে না। মাইশাকে স্টেজে বসানো হয়েছে। প্যান্ডেলে আত্মীয়ের সমাগম। এর মধ্যে দুটো অল্প বয়স্ক মেয়ে শাড়ি পরে বাড়িতে ঢুকছে। সাকিব এক পলক তাকিয়ে আবিরের কানে ফিসফিস করে কি যেন বলে সেদিকে চলে গেছে। মালা আর ওর বান্ধবীরা কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে ব্যস্ত। ছেলেগুলো মালারই বন্ধু। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করছে। মেঘ চেয়ারে বসে মাইশার ছবি তুলছে আর সেগুলো মিমকে দেখাচ্ছে। মাঝে মাঝে দুই বোন সেলফিও তুলছে। সাকিব গেইটের কাছে গিয়ে একটা মেয়ের সঙ্গে একটু কথা বলেই সরে গেছে। আদি ছুটে এসে মিমকে টেনে নিয়ে কোথায় চলে গেল। এই সুযোগে আবির লোকজনের ভিড় পেরিয়ে মেঘের পেছনে দাঁড়িয়ে মেঘের মাথায় গাঁটটা মারে। আকস্মিক ঘটনায় মেঘ আঁতকে উঠল। পেছনে ফিরে আবিরকে দেখে কিছুটা স্বাভাবিক হয়। আবির রাশভারী কণ্ঠে প্রশ্ন করে, তখন হাসছিলি কেন? এমনি। এমনি কেউ হাসে না, কারণ বল। আপনাকে শাস্তি দেওয়ার মানুষ আছে দেখেই হাসি পাচ্ছিল। তার মানে আমি শাস্তি পেলে তুই খুশি? আমি এই কথা কখন বললাম? সব কথা বলতে হয় না, তোর মনের কথা চোখে স্পষ্ট ভাসতেছে। মেঘ ঘন ঘন পল্লব ফেলে শুধালো, আপনি কি চোখের ভাষাও বোঝেন? জি। সবার? জি না, তোর মতো তার ছেঁড়া মানুষের মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আমি তার ছেঁড়া? কি মনে হয়? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আমি মোটেও তার ছেঁড়া না। সেসব পরে দেখা যাবে। মামি খাওয়ার জন্য ডেকে গেছেন, মিমাদিকে নিয়ে তাড়াতাড়ি আয়। মালা আর ওর বান্ধবীরা দূর থেকে আবির মেঘের কথোপকথন শোনার চেষ্টা করছিল। স্টেজ থেকে মাইশাও আবির মেঘকে দেখছিল। মাইশার মুখে মিষ্টি হাসি। মাইশা আর আবিরের বয়সের পার্থক্য মাত্র 1 বছর হওয়ায় দুই ভাই বোনের মধ্যে ছোট থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মামা বাড়িকে কেন্দ্র করে আবিরের শৈশবের অনেকখানি স্মৃতি জড়িয়ে আছে। মামা বাড়ির সবচেয়ে কাছের মানুষ ছিল মাইশা। সাকিব একটু বড় হওয়ার পর থেকে সাকিবের সঙ্গেও খুব ভালো সম্পর্ক হয়েছে। বাকিদের সঙ্গে তেমন আন্তরিকতা নেই। মাইশা পড়াশোনার জন্য বাড়ির বাইরে চলে যাওয়া, আবিরের দীর্ঘদিন বাড়িতে না আসা, তারপর বিদেশে চলে যাওয়া, সব মিলিয়ে মাইশার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি অনেক বছর। মালার ফোন দিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তবে সবসময় মালা আশেপাশে থাকে। মালার সামনেই মাইশা আবিরকে অনেকবার প্রশ্ন করেছে আবির কাউকে পছন্দ করে কিনা, কেউ আছে কিনা, কিন্তু আবির সবসময় এই প্রশ্ন এড়িয়ে গেছে। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দিয়েছে। মাইশা আলাদাভাবে কখনো আবিরকে কলই দেয়নি। আবিরও নিজে থেকে কিছু বলেনি। এতদিন পর মাইশা আবিরের মনের কথা জানতে পেরেছে, তাই মেঘ আবিরের খুনসুটি দেখে আনমনে হাসছে।
তবে মাইশা খুশি হলেও মালা তেলে বেগুনে জ্বলে উঠেছে। সন্ধ্যার ঘটনার পর থেকে দুজনকে একসঙ্গে দেখলেই মালা ফুঁসে ওঠে। আবির বাড়ির ভেতরে চলে গিয়েছে। মিমা রাধি আসার পর মেঘও ওদের নিয়ে খেতে চলে গেছে। মাইশার বাবা, চাচা, মামা আরও যারা যারা আছেন সবাই মাইশাকে গায়ে হলুদ লাগাতে ব্যস্ত। দুজন ক্যামেরাম্যান ছবি তুলতেছে। মেঘদের পিছু পিছু মালা ওর বান্ধবীদের নিয়ে খেতে গেছে। মালিহা খান আর আবিরের ছোট মামি মিলে সবাইকে খাওয়াচ্ছেন। মালাকে বসতে দেখেই সাকিব ঠাট্টার স্বরে বলল, কিরে মালা, তুই খেতে বসছিস কেন? তোর কি সমস্যা? আমার কি সমস্যা হবে? যে মেয়ে সাজলে সারাদিন পানিও খায় না, সেই মেয়ে শাড়ি পরে সেজে গুজে ভাত খেতে বসেছে। ঘটনা কি? তোর মাথা। সাকিব আর কথা বাড়ালো না। আবিরের এক পাশে সাকিব বসেছে, অপর পাশে আদি বসেছে, এরপর মিম, তারপর মেঘ। মেঘের পাশেই মালা বসেছে। মালাকে মেঘের পাশে বসতে দেখেই আবির চোখ রাঙিয়ে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব চোখে ইশারা করলো আবির যেন শান্ত থাকে। মালার থেকে মেঘকে দূরে দূরে রাখতে চেয়েও পারছে না। আবির নিজের রাগ কন্ট্রোল করে খুব তাড়াহুড়োয় খাবার খাচ্ছে। আবির খাবার প্রায় শেষ। তখন মালা মেঘকে উদ্দেশ্য করে বলছে, মেঘ, তুমি বরং এই মাছটা খাও। একটা মাছের পিস চামচে তুলে মেঘের দিকে এগুতেই আবির রাগান্বিত কণ্ঠে বলে, মাছের তরকারি অনেক ঝাল হয়েছে, মেঘ এত ঝাল খেতে পারে না। মালা পুনরায় মাছ বাটিতে রেখে দিল। আবিরের কথা শুনে মেঘ চোখ জোড়া বড় করে তাকালো। অষ্টাদশীর খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। মেঘ এত ঝাল খেতে পারে না এটা আবির ভাইয়ের মনে রেখেছে ভেবেই অষ্টাদশীর মন খুশিতে ভরে গেছে। মেঘ চিবুক নামিয়ে লাজুক হাসলো। আবির ভাইয়ের প্রতি ভালো লাগা ক্রমশ বেড়েই চলেছে। আবির উঠে যেতে যেতে মালাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে খাওয়ানোর দায়িত্ব তোকে দেওয়া হয়নি। তোর যতটুকু কর্তব্য ততটুকুই করিস। এর বাহিরে কোনো প্রকার ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই। আবির রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে পড়েছে। রাগটা পুরোপুরি প্রকাশ করতে পারছে না, আবার গিলতেও পারছে না। খাবার মধ্যেই তানভীর 5 থেকে 7 বার কল দিয়ে ফেলেছে। তানভীরের সাথে কথা বলে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করেছে। তানভীরও ঠান্ডা মাথায় ভাইকে বোঝাচ্ছে। আচমকা আবিরের সামনে মেঘ দাঁড়াতেই আবিরের কথা বন্ধ হয়ে গেছে। ক্ষোভের পরিবর্তে আবিরের চোখে মুখে মুগ্ধতা প্রতীয়মান হচ্ছে। মায়াবিনীর মায়াবী মুখ দেখলে আবিরের ক্রোধ যেন নিমিষেই বিলীন হয়ে যায়। আবির উঠে যাওয়ায় মেঘ তাড়াহুড়ো করে খাবার খেয়ে ছুটে এসেছে। আবির ভাইয়ের অপ্রকাশিত ভালোবাসা বেশ ভালোই বুঝতে পারছে সে। আবিরকে নিরুত্তর থাকতে দেখে তানভীর কয়েকবার হ্যালো হ্যালো বলল। কয়েক মুহূর্ত পর আবির বলে, এখন রাখছি, পরে কল দিব। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, ভাইয়া কল দিয়েছিল? হ্যাঁ। ভাইয়া কি রাতে খেয়েছে? হ্যাঁ। তুই কি জন্য এসেছিলি? আপনাকে দেখতে। আবির কপাল কুঁচকে বলে, মানে? আপনার শীত লাগছে কিনা দেখতে এসেছিলাম। ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে। নিজের প্রতি রাগ হচ্ছে। মুখ ফসকে সবসময় সত্যি কথাই কেন বের হয়? মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে স্টেজের দিকে চলে গেছে। মেঘকে দেখেই মাইশা হাতে ইশারা করলো স্টেজে যাওয়ার জন্য। ঘন্টা 2 গায়ে হলুদের প্রোগ্রাম চলল। স্টেজের আশেপাশে ছবি তোলার জন্য বেশ কিছু সোফা, তার আশেপাশে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানেই সকলে দল বেঁধে ছবি তুলছে। সবার হলুদ ছোঁয়ানো শেষে নাচ গানের প্রোগ্রাম শুরু হয়েছে। দিশা, মালা, মালার বান্ধবীরা সবাই গায়ে হলুদের গানে অনেক সুন্দর নেচেছে। ছেলেদের মধ্যেও বেশ কয়েকজন নেচেছে। সবার শেষে 10 জন ছেলে স্টেজে উঠেছে। সবার পরনে রানী গোলাপি পাঞ্জাবি। সবাই এক গানে নাচছে। মেঘ সামনের দিকে চেয়ারে বসে সেই নাচের ভিডিও করছে, কারণ 10 জনের কেন্দ্রবিন্দু হলো আবির। সবাই নিজেদের মতো নাচলেও আবিরকে স্টেজে ওঠানো যায়নি। মাইশা আপু আর সাকিবের জোড়াজুড়িতে আবির শেষমেশ সবার সাথে নাচতে রাজি হয়েছে। টানা 3টা গানে 10 জন একসঙ্গে পারফর্ম করেছে। আবির স্টেজ থেকে নেমে একটা চেয়ারে বসতে বসতে মেঘকে বলল, একটু পানি নিয়ে আসবি প্লিজ? এক্ষুনি আনছি বলে মেঘ হুটোপুটি করে পানি আনতে চলে যায়। পানির গ্লাস নিয়ে আসতে আসতে দেখে মালা আবিরকে পানির বোতল সাধতেছে।
মেঘ গ্লাস হাতে মাঝপথেই দাঁড়িয়ে পড়েছে। আবির ঘাড় ঘুরিয়ে উচ্চস্বরে বলল, পানি কি দিবি? মালা পুনরায় বলল, এটা ভালো পানি, খাও। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছে আসতেই আবির হাত বাড়িয়ে পানির গ্লাস নিতে নিতে বলল, বোতল দিয়ে পানি খাই না আমি। মালার আগে গজগজ করে চলে যাচ্ছে। যতবারই আবিরের কাছে যেতে চায় আবির ততবারই মালাকে অবহেলা করে, দূরে সরিয়ে দিচ্ছে। এটা মালার একদম সহ্য হচ্ছে না। মেঘের প্রতি এত কেয়ার সহ্য করতে পারছে না সে। মেঘ পানির গ্লাস নিতে নিতে বলল, আপনি এত ভালো ডান্স করেন, জানতাম না তো। আবির মুচকি হেসে বলল, সময় হলে আরো অনেক কিছু জানতে পারবেন। মেঘ অবাক লজনে আবিরের দিকে তাকিয়ে আছে। প্যান্ডেলের আনাচে কানাচে মানুষের ভিড়। শীতের রাত বলে প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করা হয়েছে। মেহেদি দেওয়ার জন্য পার্লার থেকে 3 জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে। মাইশা রুমে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরাও যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। এত মানুষের ভিড়ও দুজোড়া চোখ একে অপরকে দেখছে। উভয়ের তপ্ত দৃষ্টি তোলপাড় চালাচ্ছে উভয়ের হৃদয়ে। হৃদস্পন্দনের মাত্রা তীব্র হচ্ছে। দুজনের আঁখি যুগল জড়িয়ে আছে মোহময়তায়। হঠাৎ ফোন ভাইব্রেশন হওয়ায় আবিরের দুর্ভেদ্য চাহনিতে ছেদ পড়ে। স্ক্রিনে তাকাতেই সাকিবের নাম চোখে পড়ে। ঘাড় ঘুরিয়ে সাকিবের হাস্যোজ্জ্বল মুখ দেখে আবির পুনরায় মেঘের দিকে তাকায়। মেঘ তখনও গভীর মনোযোগের সঙ্গে আবিরকে দেখছে। আবির মেঘের চোখের সামনে 2 আঙ্গুলে তুড়ি বাজিয়ে মেঘের ঘোর কাটানোর চেষ্টা করল। তুড়ির শব্দে মেঘ নড়ে উঠল। সম্বিত ফিরতেই মেঘ লাজুক হাসল। সে কল্পনায় আবির ভাইয়ের সঙ্গে কাপল ডান্স করছিল। আবির তুড়ি বাজিয়ে রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেলেছে। মেঘকে হাসতে দেখে আবির কপাল গুটিয়ে বলল, কি হলো? মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে ডাকল, আবির ভাই। আবির আবেশিত কণ্ঠে জবাব দিল, আকপাস না ভেবেই মেঘ বলল, আপনি মানুষটা খুব তেতো। মেঘের কথায় আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে আশেপাশে তাকিয়ে ভাবলেশীন জবাব দিল, তেতো হয়েই যে বিপদে আছি, মিষ্টি হলে না জানি কি হতো। মেঘের ওষ্ঠদায় আরো প্রশস্ত হলো। আবির ভাই ঠিকই বলেছেন। আবির ভাইয়ের এই অ্যাটিটিউড দেখেই মালা আপু এমপির মেয়ের মতো না জানি আরো কত মেয়ে পাগল। মালা আপুর আচরণে মনে হয় আবির ভাই তার সম্পত্তি। ভাবতেই আচমকা মেঘের হাসি গায়েব হয়ে গেছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে বিড়বিড় করে বলল, আবির ভাই শুধু আমার, আর কারণ না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের হঠাৎ পরিবর্তন দেখছে। মেঘের যে ক্ষণে ক্ষণে কি হয়ে যায় এটা ভেবেই আবির ক্লান্ত। আসার পর থেকেই মেয়েটাকে চোখে চোখে রাখছে। তারপরও কি যে হয়। বাসায় থাকলে আবির কখনোই এতটা সময় মেঘকে দিতে পারত না। বিয়ে বাড়ি আত্মীয় পরিপূর্ণ। তাছাড়া সাকিব আর ওর বন্ধুরা আবিরকে অনেক দিক থেকে সাহায্য করছে। মামারা বা আবিরের বাবা কোনো কাজে আবিরকে খুঁজতে গেলে সাকিবের বন্ধুরাই সে কাজ করে দিচ্ছে। আবিরকে ডাকার সুযোগই দিচ্ছে না তারা। সাকিব 2 দিকই নজর রাখছে। আবির গলা খাকারি দিয়ে ডাকলো, এই যে। মেঘের নজর পড়ল আবিরের চোখে। কোনো উত্তর দিল না। আবির রাশভারী কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, আর টই টই করতে হবে না। কুয়াশার মধ্যে বাহিরে ঘুরলে ঠান্ডা লাগবে। প্রোগ্রাম তো শেষই, এখন রুমে যা। আপনি কি করবেন? আমার কাজ আছে। মেঘ এবার ভাব নিয়ে বলল, অনেক রাত হয়েছে, আপনারও টই টই করা উচিত হবে না। আবির প্রশস্ত নেত্রে তাকাতেই মেঘ ছুটে পালালো সেখান থেকে। আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে। সহসা স্বভাব সিদ্ধ হাসে। আবিরের প্রতি মেঘের ভয়ভীতি যেমন কমছে তেমনই বাড়ছে মেয়েটার দায়িত্ববোধ। প্রেয়সীর অল্প স্বল্প যত্ন দেখে আবির বেশ বিস্মিত হয়। মন খারাপের জায়গায় ভিড় করে একরাশ মুগ্ধতা। মেঘের সবকিছুই আবিরকে টানে, তবে ছোট ছোট পাগলামি আর দুষ্টামিগুলো আবিরকে অনেক বেশি টানে। 2 জন মেহেদি আর্টিস্ট মিলে এক রুমে মাইশার 2 হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। মাইশাকে যেন কেউ বিরক্ত না করে তাই পাশের রুমে আরেকজন সবাইকে মেহেদি দিচ্ছে। মেঘ মাইশার রুমে বসে মেহেদি দেখায় ব্যস্ত। মাইশা মেঘের হাতের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার হাত ফাঁকা কেন? মেহেদি দিতে পারো না? না। সমস্যা নেই,
পাশের রুমে একজন আপু আছেন, উনি সবাইকে দিচ্ছেন। ওনাকে বলো তোমাকে দিয়ে দিতে। মেহেদি লাগাবো না আপু?